মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুটি মারা গেছে। বিকেলে আসছেন জাতিসংঘ মহাসচিব, বৈঠকে গুরুত্ব পাবে গণতন্ত্রের উত্তরণ, মানবাধিকার, রোহিঙ্গা ইস্যু। প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাবেন দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা মর্যাদা, হাইকোর্টের রায়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে দুপুরের সংবাদে, সাথে আছে আমি ফারহানা লোপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 টিভি চ্যানেলে। আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি, মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুটি মারা গেছে। শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর ১টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। হাসপাতালে শিশু বিভাগে শিশু রোগের চিকিৎসা সংক্রান্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিল শিশুটি। এর আগে বুধবার চিকিৎসাধীন অবস্থায় ৪ বার ও বৃহস্পতিবার আরও ২ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির। ৮ বছরের শিশুটি ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে গত বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার বিকেলে শিশুটিকে সিএমএইচ স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতন, মোরাল পুলিশিং ছাড়াও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে আজও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১২টার পর রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করে বলেন, প্রতিদিনই কেউ না কেউ ধর্ষণ বা নির্যাতনের শিকার হচ্ছেন। ধর্ষকের থাবা থেকে বাদ পড়েনি শিশু আসিয়াও। এমনকি পুরুষ ধর্ষণের মতো ঘটনায় আরও পরিষ্কার হয়েছে যে এখন কারো নিরাপত্তা নেই। এর আগে অন্য আরেকটি বিভাগের শিক্ষার্থীরাও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও র্যালি করেন। আজকে আমাদের মা বোন সকলের নিরাপত্তার যে বিস্তারটা রয়েছে, এগুলো যত তাড়াতাড়ি সম্ভব কায়েম করুন। এই অন্তর্বর্তীকালীন সরকার কি করছে? আমরা ওদেরকে রক্তের উপর দিয়ে ওদেরকে বসতে দিয়েছি সরকারে। ওরা কি ক্ষমতায় কি চর্চা করছে? এই বিচারহীনতার সংস্কৃতি আমরা মানি না। বিচারহীনতা সংস্কৃতি, মোরাল পলিসি, নারী নির্যাতন এবং শিশু নির্যাতন, সর্বোপরি একজন জনগণের নিশ্চয়তা হিসেবে আমি নারী নই, পুরুষ নই, একজন মানুষ হিসেবে সেই দাবি নিয়ে আজকে দাঁড়িয়ে। নারী হোক বা পুরুষ হোক, তার যা ইচ্ছা সে তা করবে, তার যা ইচ্ছা সে সেখানে যাবে এবং সরকারকে সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি সরকার সেই নিরাপত্তা দিতে না পারে, তাহলে আমি বলবো সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ৪ দিনের সফরে বিকেলে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশ সফরকালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠক করবেন তিনি। বৈঠকে গুরুত্ব পাবে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রের উত্তরণ, রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার। শাহজালাল বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুক্রবার সকালে মহাসচিবের অবস্থানরত হোটেলে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আলোচনা হবে। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন অ্যান্তোনিও গুতেরেস। বৈঠক শেষে তারা একসঙ্গে কক্সবাজার যাবেন। সেখান থেকে তারা যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে।
সচিবালয়, শাহবাগ সহ কয়েক এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পাশের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোডে সব ধরনের সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 30,000 প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর গেজেটে কর্মকর্তা মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। একই সাথে দেশের সকল কর্মরত সকল প্রাইমারি প্রধান শিক্ষকের বেতন এখন থেকে হবে 10ম গ্রেডে। 2022 সালের 6 জানুয়ারি এই রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিলে চূড়ান্ত শুনানি শেষে আপিল খারিজ করে দিয়ে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে সিভিল রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করে রায় দেন। এর ফলে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের এই রায় কার্যকরে আর কোনো বাধা রইল না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ 10ম গ্রেড পাবেন। যারা 11তে ছিল তারাও 10 পাবে, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। আগামী মঙ্গলবারের মধ্যে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনে ফিরিয়ে নিতে সরকারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ না দেখালে পরদিন বুধবার অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করার সময় এ হুঁশিয়ারি দেন তারা। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন, এনআইডি ইসির অধীনে না থাকলে নাগরিক সেবা বাধাগ্রস্ত হবে। এমন উদ্বেগ যৌক্তিক। মঙ্গলবারের মধ্যে সরকারের পক্ষ থেকে আইনগত কোনো পদক্ষেপ না আসলে বুধবার 9টা থেকে 12টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা আসে কর্মসূচি থেকে। ছাত্রদের নতুন দলকে জাতীয় নির্বাচন নিয়ে মতভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিস্ট সরকারের আমলে সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, মত ভিন্ন থাকতে পারে, তবে নিজেদের মধ্যে সমালোচনা করতে গিয়ে যেন ঐক্য নষ্ট না হয়। ফ্যাসিস্ট সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত 3 জন প্রধান নির্বাচন কমিশনারের গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, দেশকে স্থিতিশীল করতে দরকার জাতীয় নির্বাচন। নতুন দলের নাহিদ আপনার রক্তে, সহযোদ্ধার রক্তে অর্জিত এই স্বাধীনতা। অনুগ্রহ করুন, নতুন দল নিয়ে মাঠে মাঠে যান, নিজের জনপ্রিয়তা যাচাই করুন। আসুন, ভাইয়ে ভাইয়ে আর রক্তক্ষরণ করতে চাই না। গণতন্ত্রের জন্য একই মাঠে থাকি, স্বাধীনতা রক্ষার জন্য একই মাঠে থাকি। বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও এখন সরকার সেই জায়গা থেকে সরে যাচ্ছে, যা খোলাসা করা হচ্ছে না। নতুন দলের কথাবার্তায় এবং অন্য একটি রাজনৈতিক দলের কথাবার্তায় মনে হচ্ছে তার নির্বাচনকে যে কোনো মূল্যে বিলম্বিত করতে চায়। 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিতে নতুন দলের আবির্ভাব হয়েছে, তবে রাজনৈতিক ডিকশনারির কথাগুলো অসংলগ্নভাবে উপস্থাপন করে একটি ধূম্রজালের সৃষ্টি করছে তারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও গেল 7 মাসে দেশের আমূল কোনো পরিবর্তন দৃশ্যমান নয়। সাম্প্রতিক ঘটনাবলী ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে 21 টেলিভিশনের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনা নিয়ে খোলামেলা সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। প্রায় 7 মাস পার হলো, তাতে করে লক্ষ্য করা যায় তারা সরকার সঠিকভাবে দক্ষভাবে পরিচালনা করতে পারেনি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির, দ্রব্যমূল্য পরিস্থিতি সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা ইমপ্রেশন, একটা ভাব মানুষ ইতিমধ্যে সরকার সম্পর্কে মানুষের মনে জাগরিত হয়েছে যে এরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না সঠিকভাবে। জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সরকারকে মনোযোগ দেওয়ার তাগিদ দিয়ে অবস্থান পরিষ্কার করেন তার দল বিএনপির। সরকার হয় তারা
এই জাতীয় ইস্যুগুলোতে, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত ইস্যুগুলোতে, যেগুলোতে জাতীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে অনেকটা, সেই ইস্যুগুলোকে তারা অ্যাড্রেস করবেন, অথবা তারা জাতির সামনে খোলাসা করে বলবেন যে তারা কি করতে চান। উদ্বেগ প্রকাশ করেন দেশের রাজনীতিতে মৌলবাদী গোষ্ঠীর পদচারণা নিয়ে। মৌলবাদীদের পদচারণা লক্ষ্য করা যাচ্ছে, যারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মধ্য দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে চায়। সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো কোনো কর্মকাণ্ডকে অবশ্যই আমরা প্রশ্রয় দেব না। তবে ধর্মীয় উগ্রবাদ কখনো বাংলাদেশে মাথাছাড়া দিয়ে উঠুক, সেটাও দেশের জনগণ চায় না। কথা বলেন নতুন দলের সেকেন্ড রিপাবলিকের দাবি ও গণপরিষদ নির্বাচন নিয়েও। নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে, নতুন বন্ধুরা কয়েকটি কথা বলেছেন, সেটা রাজনীতির ডিকশনারিতে যে শব্দ এবং সংজ্ঞাগুলো আছে সেগুলো তারা অসংলগ্নভাবে উপস্থাপন করে একটা ধূম্রজাল সৃষ্টি করেছেন বলে আমার মনে হয়। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। লিবিয়ায় বিভিন্ন কারণে আটকা পড়া 176 বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় ভোররাতে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদের কেউ ইউরোপে যাওয়ার পথে দালালের খপ্পরে পড়ে, কেউ অবৈধ ভিসায় লিবিয়ায় গিয়ে আটকা পড়েন। জানান আরও অনেক বাংলাদেশি মানবেতর দিন যাপন করছেন। তৌহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আহমেদ। মাদারীপুর, নোয়াখালী, সিরাজগঞ্জের হতবাঘা এই মানুষগুলো ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছিলেন লিবিয়ায়। তবে দালালের খপ্পরে পড়ে সব নিঃশেষ করে কোনো মতে প্রাণ নিয়ে দেশে ফিরেছেন। সইতে হয়েছে নিষ্ঠুর নির্যাতন। এক পর্যায়ে আমগো এলাকারই, উনি এলাকার বলতে উনি ঢাকাতে থাকে, উনি আর কি দেশ বিদেশের লোক নিয়ে আর কি নেওয়া আদম ব্যবসা করে আর কি, ওনার মাধ্যমে এগুলা কন্ট্যাক্ট হয়েছে। দালালের মাধ্যমে যেরকম গেছি, কাজের উদ্দেশ্যে গেছি, কাজ করছি, ভালোই কয়েকদিন কাজ করছি, তারপর যখন এরকম বেচাকেনা এটা তো জানি না। এর মধ্যে 106 জন আটক ছিলেন ট্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে। বাকি 70 জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। তারাও জেলখানায় কষ্টে দিন কাটান। ডিটেনশন সেন্টারে ছিলাম, এয়ারপোর্ট থেকে ওইখান থেকে বাইর করছে, টাকা দিয়ে বাইর করার পর দিয়া পাসপোর্ট জমা দিয়ে IOM এর মাধ্যমে তারপর বাংলাদেশে আসছে। এদের মধ্যে 12 জন শারীরিকভাবে অসুস্থ। অবৈধ অভিবাসনের ঝুঁকি ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তারা। 5 মাস কাজ করলে গেলে 1 মাসের বেতন দিছে, তার বাংলাদেশের 30,000 টাকা। খাওয়া দাওয়া ছিল না, খুব কষ্টের ভিতরে ছিলাম। দেখা গেছে 2 দিন 1 দিন পর খবজা একটা দিয়ে যেত, ওই যে বাংলাদেশে যেরকম রুটি, এরকম রুটি দিয়ে যেত, ওটা খাইতাম, খাইয়া পড়ে থাকতাম। লিবিয়া যেন আল্লাহ কেউ নেয় না, আর আমার মাফিয়াও ধরছিল, তাই আল্লাহ পাক যাই হোক কম লাগছে, 13 লাখ লাগছে ওই পিলে, টোটাল আমার 26 লাখ টাকা গেছে। আর্জেন্ট কেউ ওদিক না যায়, আর ওই লোকগুলা যেন বাংলাদেশে সুস্থভাবে আসতে পারে। বাংলাদেশ দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে 2017 সাল থেকে এখন পর্যন্ত 9,183 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। নাইম আহমেদ, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। চট্টগ্রামে বাসের ধাক্কায় ভাই বোন সহ নিহত 3, সড়ক অবরোধ। আমন্ত্রণ 21 সংবাদে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে বাস চাপায় স্কুল শিক্ষার্থী ভাই বোন সহ নিহত হয়েছে 3 জন, গুরুতর আহত হয়েছেন 1 জন। সকালে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক শিক্ষার্থী ও চালক নিহত হন। আহত অপর শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহত উম্মে হাবিবা রিজভী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং একই স্কুলের শিক্ষার্থী তার ছোট ভাই ওয়াকার উদ্দিন আদিল। স্থানীয়রা জানান সকালে তাকে কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছিলেন। এই ঘটনায় গুরুতর আহত হন 9ম শ্রেণীর শিক্ষার্থী কাজী ফাহমিদা ওয়াসিমা তুসিন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে নাজুক অবস্থায় পড়ে আছে নরসিংদীর শিল্পনগরী। ব্যবসায়ীরা বলছেন সে সময়ের অব্যবস্থাপনার কারণেই সেখানে গড়ে ওঠেনি শিল্প প্রতিষ্ঠান। ফলে অনুৎপাদনশীলভাবে পড়ে আছে 90 কোটি টাকা ব্যয়ের বিসিক শিল্পনগরীটি। প্লট মালিকদের নোটিশ করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা না হলে বরাদ্দ বাতিল করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
প্রায় ৪৬ একর জায়গায় 2টি শেড আর একটি ব্যক্তিগত বাড়ি ছাড়া কিছুই চোখে পড়ে না। অথচ শিল্পের প্রসারে ১৯৮৬ সালে নরসিংদীর শিবপুরে প্রায় ১৬ একর জায়গায় গড়ে তোলা হয় এই বিসিক শিল্পনগরী। ২০১৫ সালে আরও ৩০ একর জায়গা নিয়ে এটিকে সম্প্রসারণ করা হয়। প্রতিষ্ঠার ৩৯ বছরও গড়ে ওঠেনি কোনো শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, বিগত সরকারের আমলের অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়ে আছে প্রকল্পটি। তারা প্রভাব বিস্তার করে আমাদের জানা মতে বেশ কিছু প্লট তারা নিজেদের লোকদেরকে দিয়ে বরাদ্দ নিয়েছেন। সাবেক শিল্পমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের সুপারিশে প্লট বরাদ্দ দেয় বঞ্চিত হয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। বিগত সরকারের ভ্রান্ত নীতির কারণে আসলে এখানে যাদেরকে স্বজনপ্রীতি করে প্লট দেওয়া হয়েছে, মনে করা হয়েছিল যে তারা শিল্প গড়ে তুলবেন। আসলে তো তারা শিল্প গড়ে তোলার জন্য এই প্লটগুলো নেন নাই। যারা প্রকৃত বরাদ্দ পাওয়া দরকার তারা পাক, আর একটু সহজ করেন, ওয়ান স্টপ সার্ভিস দেন, তাহলে এই শিল্পটা আগায় যাবে। এ বিষয়ে জেলা বিসিক অফিস কিছু না বললেও জেলা প্রশাসন বলছে প্লট মালিকদের নোটিশ করা হয়েছে। সময়মতো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা না হলে বরাদ্দ বাতিল করা হবে। যদি নীতিমালার কোনো অংশে ব্যত্যয় ঘটে কোনো পর্যায়ে তারা বরাদ্দ নিয়ে থাকে, সেটা অবশ্যই খতিয়ে দেখা যেতে পারে। নরসিংদী বিসিকে প্লট রয়েছে 263টি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর স্থাপনের আহ্বান জানিয়েছেন থাইল্যান্ড ভিত্তিক মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটস। বাংলাদেশ ও আরাকান আর্মিকে আহ্বান জানিয়েছেন তারা। বুধবার নিজেদের ওয়েবসাইটে এ খবর প্রকাশ করে তারা। এখানে মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের শিকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা ও বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ও আরাকান আর্মিকে মানবিক করিডোর স্থাপনের আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রমাণের ভিত্তিতে ফোর্টিফাই রাইটস বলছে, মিয়ানমারের সামরিক জান্তা নিয়মতান্ত্রিক উপায়ে রাখাইনে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশ সফরে সীমান্তের মানবিক চাহিদা নিয়ে আলোচনা করবেন বলে উল্লেখ করা হয়। দর্শক, শেষ করছি দুপুরে 21 সংবাদ। আবার সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছর বয়সী শিশুটি মারা গেছে। বিকেলে আসছেন জাতিসংঘ মহাসচিব, বৈঠকে গুরুত্ব পাবে গণতন্ত্রের উত্তরণ, মানবাধিকার, রোহিঙ্গা ইস্যু। প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাবেন 2য় শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা মর্যাদা, হাইকোর্টের রায়। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।